আপনি যেখানে সবসময়ই সমাজ সচেতনতামূলক বিভিন্ন চরিত্রে আমরা দেখে থাকি, কাজ করে থাকেন। তারপরে খুব পজিটিভ রোলগুলোতেও আপনাকে আমরা বেশিরভাগ সময় দেখে থাকি। হ্যাঁ, সেই জায়গা থেকে এই চরিত্রটি আসলে বেছে নিলেন বা কেমন ছিল যখন চরিত্রটিতে আসলে অভিনয় করছিলেন? আমি এই সচেতনতামূলক যে কাজগুলোর কথা বললেন এগুলো করি ঠিক, কিন্তু আমি খুব উপভোগ করি নেগেটিভ চরিত্র প্লে করতে। আচ্ছা। আমার বেশ আরাম লাগে নেগেটিভ চরিত্রগুলো প্লে করতে। আরাম লাগে এই অর্থে যে নেগেটিভ চরিত্রগুলো, এই চরিত্রগুলোকে দিয়ে না সমাজের অসঙ্গতিগুলো অনেক চমৎকারভাবে উপস্থাপন করা যায়। তো যে কারণে আমার খুব আরাম পাই আমি নেগেটিভ চরিত্র করতে। চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা আশরাফুল আশিসের কাছে। আবারও ফিরে এলাম। আহ, অনেক অনেক কাজ আসলে আপনার ঝুলিতে রয়েছে, সম্প্রতি করা হয়েছে, সামনে আসতে চলেছে। প্রথমেই যেটা নিয়ে এর মধ্য থেকে কথা বলতে চাই সেটি হচ্ছে একটি ওয়েব সিরিজ আসতে চলেছে যেটার নাম কবুল। জি। সেটা নিয়ে একটু কথা বলি যে অভিনয়ের পেছনের সময়টা, শুটিংয়ের সময়টা কেমন ছিল? নতুন ধরনের অভিজ্ঞতা। নতুন ধরনের অভিজ্ঞতা এই জন্য বলছি যে এই কবুল লেখা আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন একজন মানুষ, মাসুম রেজা ভাই, এবং উনি নিজেই ডিরেকশন দিয়েছেন। তো ওই জায়গা থেকে একটু বিশেষ কাজটা আমার জন্য, কারণ আমি দেশ নাটকে যুক্ত হয়েছি যে প্রোডাকশনটি দেখে, সেটি হচ্ছে নিত্যপুরাণ। তো মাসুম রেজা নামটাই তো অনেক ওজনের একটা নাম। দেশ নাটকের সেই নিত্যপুরাণ প্রোডাকশন দেখা, এরপরে আস্তে আস্তে এই মানুষ সম্পর্কে যখন জানতে শুরু করলাম, দেখলাম ওনার কাজ, তো ওনার প্রতি এক ধরনের আলাদা একটা শ্রদ্ধাবোধ তো সবসময়ই কাজ করতো। তো এই মানুষটি যখন প্রথম একটা ওয়েব সিরিজ বানাবেন, তো একটা উত্তেজনা কাজ করছিলই। তারপর আমি আবার সেটাতে যখন কাস্টিং, আরও বেশি উত্তেজনা কাজ করছিল। আবার দিন শেষে যখন দেখা গেল যে সেই শুধুই কাস্টিং না, খুব ইম্পর্ট্যান্ট একটা কাস্টিং, তখন তো আরও বেশি উত্তেজনা। তো সব মিলিয়ে বেশ ভালো, রোমাঞ্চকর। আর গল্পের কথা যদি বলি, গল্পটা একেবারেই একটু ভিন্ন ধারার গল্প। কীরকম যে একটা মেয়ের ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে গল্পটা, যে একটা আচ্ছা মেয়ে আচ্ছা। ঢাকার বাইরে একটা মফস্বল শহর থেকে সেখানে সেই মেয়েটা ক্রিকেটার হবে, সেই স্বপ্ন নিয়ে তার যাত্রা। এই মেয়েটার চলতি পথে, ক্রিকেটার হওয়ার পথে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়। এই নিয়েই হচ্ছে গল্প মূলত। এখানে আপনার যে চরিত্রটি সেটির নামটি কি ছিল? আকিব মণ্ডল। হ্যাঁ, আচ্ছা। আকিব মণ্ডল খুবই ইন্টারেস্টিং চরিত্র। সে একটা কলেজের প্রিন্সিপাল। তো এই মেয়েটার সম্পর্কে আবার ছোট চাচা। বাইরে বাইরে সেই মানুষটা খুবই সুন্দর, শুভ্র, নরম, কিন্তু আলটিমেটলি এই মেয়েটা ক্রিকেটার হওয়ার পেছনে যতগুলো বাধার সম্মুখীন হয়, এই বাধাগুলো এই মানুষটারই ক্রিয়েট করা। আচ্ছা। মানে সে কখনোই এই চায় না যে মেয়েটা ক্রিকেটার হোক। এই মানে একটা মেয়ে কেন ক্রিকেট খেলবে, বিষয়টা ওরকম? বিষয়টা একদমই ওরকম। মেয়ে কেন ক্রিকেট খেলবে? আবার আমাদের বংশের একটা মেয়ে ক্রিকেট খেলবে, ও হচ্ছে বিয়ে শাদী করবে, সংসার করবে, একেবারে ট্রিপিক্যাল জায়গা থেকে। কিন্তু মানে গল্পের উপস্থাপন এবং আলটিমেটলি প্রকাশভঙ্গি সেইটা একেবারেই ভিন্ন রকম। আমার বাহ! মনে হয় যে রিলিজ হলে দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা সবাই নিশ্চয়ই উপভোগ করব। কারণ এই দৃশ্যপট বা এই দৃষ্টিভঙ্গিগুলো আসলে আমাদের মধ্যে এখনো রয়ে গেছে। যেটি থেকে একটু পরিবর্তন আসুক সেটা আমরাও সবাই সবার জায়গা থেকে চাই মানে আছে না যে সামগ্রিকভাবে। কিছু মানুষ, সে সবসময় দেখা যায় যে সব কিছু খুব সুন্দর মতো রিসিভ করছে, ওকে ফাইন, সমাজের পরিবর্তনের জন্য এই কাজগুলো অবশ্যই জনসম্মুখে বলছে যে হ্যাঁ এগুলো খুব জরুরি, এই কাজগুলো হওয়াটা দরকার, কিন্তু ভেতরে ভেতরে সে মন থেকে মেনেই নিতে পারে না কোনোভাবে যে আমার বংশের, আমার পরিবারের একটা মেয়ে ক্রিকেট খেলবে, এটা আমি কখনোই হতে দেব না। ওরকম জায়গা থেকেই আমার চরিত্রটা। এবার যদি আপনার কথায় আসি যে আপনি যেখানে সবসময়ই সমাজ সচেতনতামূলক বিভিন্ন চরিত্রে আমরা দেখে থাকি, কাজ করে থাকেন। তারপরে খুব পজিটিভ রোলগুলোতেও আপনাকে আমরা বেশিরভাগ সময় দেখে থাকি। সেই জায়গা থেকে এই চরিত্রটি আসলে বেছে নিলেন বা কেমন ছিল যখন চরিত্রটিতে আসলে অভিনয় করছিলেন? আমি এই সচেতনতামূলক যে কাজগুলোর কথা বললেন এগুলো করি ঠিক, কিন্তু আমি খুব উপভোগ করি নেগেটিভ চরিত্র প্লে করতে। আচ্ছা। আমার বেশ আরাম লাগে নেগেটিভ চরিত্রগুলো প্লে করতে। আরাম লাগে এই অর্থে যে নেগেটিভ চরিত্রগুলো, এই চরিত্রগুলোকে দিয়ে না সমাজের অসঙ্গতিগুলো অনেক চমৎকারভাবে উপস্থাপন করা যায়। তো যে কারণে আমার খুব আরাম পাই আমি নেগেটিভ চরিত্র করতে। সম্প্রতি আপনার আরও একটি চলচ্চিত্রে আমরা কাজ দেখেছি, সেটি হচ্ছে বেহুলা দরদী। বেহুলা দরদী। সেই চলচ্চিত্রটিতে আপনার চরিত্রটি সম্পর্কে একটু শুনতে চাই। আমাদের দেশে এক ধরনের গান আছে, নাম হচ্ছে ভাসান গান। তো এই গানগুলো
আপনার যে এলাকাগুলোতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে টাঙ্গাইলের মধুপুর। তো ওই এলাকায় যেটা হয় যে ওই বিভিন্ন পালা করে তো এরা, তো একটা পালার নাম হচ্ছে বেহুলা লক্ষিন্দর। তো বেহুলা লক্ষিন্দর পালাটা উপস্থাপন করতে করতে তো যে চরিত্রটা আমি প্লে করেছি, এই চরিত্রটা একটা ছেলে, কিন্তু ওই বেহুলার চরিত্র প্লে করতে করতে ওর মধ্যে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসে মেয়েলি। তো সেরকম জায়গা থেকে কিন্তু ও যেটা হয় যে ও চরিত্রটা প্লে করতে করতে ওর ঢংটা মেয়েলি, কিন্তু ও প্রেম করছে, ওরও সংসার করার স্বপ্ন আছে। কিন্তু হোল টিম, মানে এই বেহুলার পুরো টিমটার স্বপ্ন হচ্ছে ওরা একবার প্রথম হবে, ওরা জীবনে কোনোদিন প্রথম হতে পারে নাই। ছোটবেলা থেকে ছেলেটা বেহুলা দরদির বিভিন্ন পালার কম্পিটিশনে অংশগ্রহণ করে এই পালাটা নিয়ে, কিন্তু কোনোদিনই তারা চ্যাম্পিয়ন হতে পারে নাই। তো এইবার যেটা হয় যে পুরো টিম মিলে তারা মন স্থির করে বা পণ করে যে এইবার যেভাবেই হোক আমরা প্রথম হবই। তো ওই রকম জার্নি নিয়ে, প্রথম হওয়ার জার্নি নিয়ে হচ্ছে গল্পটা। কিন্তু দলের যিনি মালিক থাকেন, এই ধরনের দলগুলো চালানোর জন্যে তো টাকা পয়সা দরকার হয়। তো একজন যেটা হয় যে এক ভদ্রলোক, উনি এই দল সাপোর্ট দেন। ওই চরিত্রটা প্লে করেছেন বাবু ভাই, ফজলুর রহমান বাবু ভাই, অসাধারণ করেছেন উনি। তো বাবু ভাই হচ্ছে আমাদের দলের প্রধান। আর লক্ষিন্দর করেছেন প্রাণ রায়, প্রাণদা। আমরা খুব মজা করে কাজ করেছি। তো যেহেতু চরিত্রের প্রয়োজনে আমাকে একটু ঢং করে অ্যাক্টিংটা করতে হতো, এটা নিয়েও বিভিন্ন মজার ঘটনা সেটে আমরা খুব এনজয় করে কাজটা করেছি। দর্শকদের কাছ থেকে প্রতিক্রিয়া যখন পান একটা কাজ শেষে, তখন আসলে অনুভূতিটা কেমন হয়, বা সরাসরি আসলে সেই ফিডব্যাকগুলা কোথায় বেশি পাওয়া হয়, সোশ্যাল মিডিয়াতে নাকি হচ্ছে যখন আপনারা বিভিন্ন প্রিমিয়ার শো অথবা অন্যান্য জায়গায় যখন যাওয়া হয় অথবা চলার পথে? সোশ্যাল মিডিয়াতেও এগুলোর ফিডব্যাক পাওয়া যায়। সামনাসামনি পেলে সবচেয়ে আরাম লাগে। হ্যাঁ, সামনাসামনি পেলে খুবই উপভোগ করি। হয়তো যাচ্ছি কোথাও, আমি বাইকার, হেলমেটটা খুলে হয়তো দাঁড়ালাম, কেউ একজন এসে বললো যে ভাই আপনার অমুক নাটকটা দেখেছি, তখন এক ধরনের একটা আরাম লাগা কাজ করে। সোশ্যাল মিডিয়াতে তো হয়ই, সোশ্যাল মিডিয়াতে মানুষ দেখছে যাচ্ছে অমুক নাটকের প্রচারণা যাচ্ছে, তার নিচে কমেন্ট হচ্ছে, কেউ ইনবক্স করছে, পরিচিত অপরিচিত অনেকেই কথা বলতে চাচ্ছে। কিন্তু সামনাসামনির বিষয়টা আসলেই অন্যরকম। নৃত্যপুরাণ দেশ নাটকের একটি প্রযোজনার সাথে আরও বেশ কিছু প্রযোজনার সাথে আপনি যুক্ত রয়েছেন। সেই কাজগুলোর সাথে সময় আসলে কিভাবে ম্যানেজ করে এখনো দেয়া হয়, বা মঞ্চ নাটকগুলোতে এখনো আসলে কিভাবে উপভোগ করেন, যেহেতু আপনি স্ক্রিনেও খুব ব্যস্ত থাকেন? ছোটবেলা থেকে একটা লাইন আমরা খুব শুনে এসেছি, সেটা হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি যাই করতে চান বা আমি যাই করতে চাই, যদি মন থেকে চাই, আমি এটা বিশ্বাস করি মানুষ এটা পায়। তো মঞ্চ মন থেকেই করতে চাই, যে মঞ্চে কাজটা করতে চাই, যে কারণে হয়ে যায়, ম্যানেজটা হয়ে যায় কোনো না কোনোভাবে। এমনও ঘটনা ঘটে যে এখনকার সময়ে আমি খুব কৃতজ্ঞ ওই সকল ডিরেক্টরদের প্রতি যারা এখনও আমাকে রিহার্সালের জন্য শুটিং সেট থেকে ছাড়ছেন, শোয়ের জন্য ছাড়ছেন, এই যে আমাকে স্যাক্রিফাইস করছেন, আমি আজীবন কৃতজ্ঞ থাকবো তাদের প্রতি। কারণ খুব কঠিন তো। হ্যাঁ, একজন ডিরেক্টর যখন একটা টেলিভিশন নাটকের জন্য আমার ডেট নিচ্ছেন, তার মানে সারাটা দিন হিসেব করেই নিচ্ছেন। তখন আমি যদি বিকেল 5টার দিকে চলে যাই সেট থেকে রিহার্সাল করবার জন্যে, তো একটু হলেও তো ক্ষতিগ্রস্ত হয় পুরো ইউনিট। তো সেই জায়গায় যখন আমাকে এটুকু ছাড় দিচ্ছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তো আমার মনে হয় যে এই অনেকভাবে ম্যানেজ করতে পারার মধ্যে এটা একটা অন্যতম কারণ। যদি এই সহযোগিতাটুকু আমি না পেতাম, তাহলে হয়তো আমি মঞ্চে কাজটা করতে পারতাম না। আবার মঞ্চের দিক থেকে, দলের দিক থেকেও, দলের যারা এখন এই প্রোডাকশনগুলোর সঙ্গে জড়িত, নির্দেশনার সঙ্গে জড়িত বা অন্যান্য টেকনিক্যাল কাজের সঙ্গে জড়িত, ওনারাও যদি আমাকে এইটুকু ছাড় না দিতেন যে ঠিক আছে ও একটু পরে এসে যোগ দেবে, বা একটা দিন একটু কম আসলো, কিন্তু কন্ডিশনটা হচ্ছে যে তুমি তোমার প্রিপারেশনটা নিয়ে আসবা। হ্যাঁ, যে হয় না যে অনেকভাবেই তো টাইমটাকে ম্যানেজ করতে হয়, তার মধ্যে এটাও একটা কারণ। মানে একদিকে মঞ্চ নাটক, একদিকে চলচ্চিত্র, একদিকে ওয়েব সিরিজ, তার সাথে আবার নানান রকম টিভিসি অফিসের কাজও আছে। যদি আপনাকে বলি যে আপনি কোন প্রস্তুতি অথবা কোন কাজটির যে প্যাটার্ন, সেটার মধ্যে আসলে স্বাচ্ছন্দ্য বেশি বোধ করেন? এইটা খুব জটিল, খুব জটিল। ধরেন যে হুট করে এক একটা মাধ্যম তো একটু আলাদা আলাদা, প্রত্যেকটা মাধ্যম। মঞ্চের একটা ধরন, টেলিভিশন নাটকের, আবার টেলিভিশন নাটকের মধ্যে কয়েকটা ধরন আছে। ধরেন শহুরে গল্পের ধরন একটা, গ্রামের নাটকের ধরন একটা। এখন কোনো কোনো জায়গায় দেখা যায় 1 ঘন্টার নাটক তারা 4 দিন, 5 দিন, 6 দিন, 8 দিন পর্যন্ত শুটিং করে 1 ঘন্টার নাটক করে। আবার কোনো কোনো দিকে দেখা যায় 1 দিনে 1 ঘন্টার নাটক করে। সো
এই বিভিন্ন দিকে আলাদা আলাদা রকমের মানসিক প্রস্তুতিটা আসলেই কঠিন। হুট করে ওইটা অ্যাচিভ করতে পারাটা টাফ। তো এটাও হয়ে যায়। আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি শুরুর দিকটা অবজার্ভ করি। শুরুর 1 ঘন্টা 2 ঘন্টা বা প্রথম দিনটা আমি যে সেটেই কাজ করতে যাই, যে ডিরেক্টরের সাথে কাজ করতে যাই, প্রথম দিনটা আমি সারাটা দিন ওনাকে অবজার্ভ করি যে উনি আসলে কি চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন। হ্যাঁ, কারণ আমি এটা বিশ্বাস করি ডিরেক্টরস মিডিয়া, সুতরাং ডিরেক্টরের পারপাস সার্ভ করতে আমি গেছি। ডিরেক্টর যা চাচ্ছেন সেইটা সার্ভ করাটাই আমার দায়িত্ব। উনি চরিত্রটা যেভাবে চাচ্ছেন ওনার সঙ্গে এক ধরনের ডিসকাস করে আমরা একটা ক্যারেক্টারাইজেশন তৈরি করছি। গল্পটা উনি কীভাবে বলতে চাচ্ছেন সেইটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করা, দেন ওনার পারপাসটা সার্ভ করা, গল্পের পারপাসটা সার্ভ করা, দ্যাটস ইট। জটিল হয়তো মনে হয়, কিন্তু যদি একটু মনোযোগ দিয়ে কাজটা করা যায় সমাধানও হয়ে যায়। পর্দার কোনো কাঙ্ক্ষিত চরিত্র আছে কিনা? প্রত্যেক পারফর্মারেরই তো এক ধরনের আকাঙ্ক্ষা থাকে, আমারও আকাঙ্ক্ষা আছে। আমি নেতিবাচক চরিত্রের মধ্য দিয়েই যেতে চাই। হ্যাঁ, নেগেটিভ ক্যারেক্টারগুলোই আমি খুব এনজয় করি। এমন কোনো মজার অভিজ্ঞতা আছে যে নেতিবাচক চরিত্র দেখে দর্শক সারি থেকে যেটা হয় যে নানান রকম কমেন্ট মানুষ করে থাকে যখন নাটকটি দেখে, পরবর্তীতে সেই নেতিবাচক চরিত্রগুলোর জন্য দর্শকদের কাছ থেকে কোনো কমপ্লিমেন্ট পেয়েছেন, এরকম কিছু? হ্যাঁ, আমি এটা সারা জীবন মনে থাকবে আমার। ওই যে নাটকটার কথা বললাম, পরের মেয়ে নাটক রিলিজ হওয়ার পরে আমরা আরেকটা নাটক করতাম, এটার নাম হলো 100-100। হ্যাঁ, 100-100, এটার পরিচালক ছিলেন আবু হায়াত মাহমুদ। তো ওখানে আমাদের সঙ্গে আমাদের আরেকজন কো পারফর্মার ছিলেন, ওনাকে নেওয়ার জন্য ওনার বাসার সামনে ওরা দাঁড়ানো, ভোরবেলা দাঁড়ানো, গাড়িটা গিয়ে দাঁড়ালো, আমিও নামলাম। আমি মাস্ক পরা, চোখটা বের হওয়া, তো পাশ দিয়ে এক লোক যাচ্ছেন, যাওয়ার পরে উনি আমাকে ক্রস করে চলে গেছেন, গিয়ে আবার ঘুরে এসছেন, এসে আমার দিকে একদম চোখের সামনে আঙ্গুল তুলে বলছেন, পরের মেয়ে রাইট? আমি বললাম জি। তো পরে আমাকে পিঠ চাপড়ে বললেন ক্যারি অন। এই কমপ্লিমেন্ট আমার সারা জীবন মনে থাকবে। ব্যাপারটা খুব মজার ছিল। মজার। মাস্কের মধ্যে দিয়েও যখন চোখ দেখে মানুষ চিনে ফেলে প্রিয় অভিনেতাকে, এই আর কি। তো এই পরের মেয়েটা নিয়েই তো আমার আলটিমেটলি অনেক বেশি রিয়াকশন পেয়েছি আমি পরের মেয়েতে, এবং আমি এখনো পর্যন্ত বলতে গেলে দেখবেন বারবার এই নাটকটার কথাই আমার মাথায় আসে। এত বেশি রিয়াকশন পেয়েছি ওই সময়। এরপরে আরও বেশি এরকমের কাছাকাছি বা এই পর্যায়ে রিয়াকশন এসছে আবার আরেকটা প্রোডাকশন নিয়ে, তার নাম হচ্ছে পিতা বনাম পুত্র গম। ওখানে আমাদের 5 ভাইয়ের গল্প। 5 ভাইয়ের মধ্যে আমাদের বড় ভাই ছিলেন হাকিম ভাই, তারপরে আরফান ভাই, প্রাণদা, চঞ্চল ভাই, আমি, আমাদের 5 ভাইয়ের গল্প। তো ওটা হচ্ছে বাবা এতটাই কৃপণ যে কোনো ছেলেকে বিয়েও করান না সম্পত্তি ভাগ হয়ে যাবে বলে। খুবই মজার একটা গল্প ছিল, বৃন্দাবন দার লেখা, সকাল ভাইয়ের পরিচালনায়। এটাও বেশ মানুষের কাছে পর্যন্ত পৌঁছেছে, অনেক মানুষের কাছে পৌঁছেছে, মানুষ দেখেছে, নানান রকম কমেন্ট করেছে এই প্রোডাকশনটা নিয়ে। এই সামনে আশরাফুল আশিসের নিজের অভিনয় নিয়ে কি ধরনের পরিকল্পনা রয়েছে? যদিও পরিকল্পনা মতো আসলে অভিনেতাদের অনেক কিছুই হয় না, তারপরেও আমি ব্যক্তিগতভাবে যেরকম মানুষ, আমি খুব বেশি পরিকল্পনা করে কোনো কিছু করতে পারি না, হয় না। আমার যেটা হয় যে হ্যাঁ, একটা ইচ্ছে তো আছেই যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা ভাবনার মধ্য দিয়ে গিয়ে আমি আসলে কোন পর্যায়ে নিজেকে দেখতে চাই, সেরকম একটা ভাবনা তো অবশ্যই আছে। তো সেই জায়গা থেকে যেটা বলতে পারি যে আমি ওই যে বললাম যে নেতিবাচক চরিত্র আমার হয়তো এটা 2026, 27 বা 28-এর দিকে আমার পরিকল্পনা হচ্ছে আমি একটু পুরোপুরি ফিল্মের নেতিবাচক চরিত্রের দিকে মনোনিবেশ করতে চাই। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আমার একান্ত কি বলবো যে ব্যক্তিগত গোপন পরিকল্পনা, আপনাকে বলে দিলাম। আমরা সবাই চাইবো যে আমাদের প্রিয় এই অভিনেতা নানান রকম চরিত্রের মধ্য দিয়ে যেভাবে আবির্ভূত হন, সেভাবেই তার পছন্দের নেতিবাচক চরিত্রের মধ্য দিয়েও আমাদের সামনে বারবার আবির্ভূত হবেন। নিশ্চয়ই সেই প্রত্যাশা থাকবে এবং অনেক অনেক শুভকামনা থাকবে। ধন্যবাদ আজকে দিন প্রতিদিনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বাংলা ভিশন কর্তৃপক্ষ এবং সকল দর্শকদের। দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 9632 030 থেকে 4।
আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। জর্জ বার্নার্ড শ বলেছেন, সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য পাঠক পাঠিকার সহযোগিতা চাই 50 ভাগ, 25 ভাগ চাই লেখকের সত্যিকার প্রতিভা, আর 25 ভাগ ধৈর্য। দর্শক, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আচ্ছা, দিন সবার জন্য শুভ হোক।